নমস্কার। বিক্রমভিলা রহস্যের সিজন 3 এর পরবর্তী অংশ আজকে শোনাব। স্নিগ্ধা মেঝেতে বসে কাঁপতে লাগল। তার দৃষ্টি এখনো প্যাকেটটার দিকেই আটকে। মাথাটা আলাদা হয়ে পড়ে থাকা ছোট্ট মুখটার দিকে তাকানোর সাহস আর হচ্ছে না তার। তন্ময় ধীরে ধীরে এগিয়ে এসে প্যাকেটের মুখটা বন্ধ করে দিল। তার হাতও কাঁপছে। হরিপদ ফিসফিস করে বলল, এখানে এসে একেবারে সর্বনাশে পড়লাম। স্নিগ্ধা অস্ফুষ্ট স্বরে বলে উঠল, এটা তো মনে হচ্ছে সত্যি কারো বাচ্চা। আমরা এখন কি করব? হঠাৎ ভেতরের ঘর থেকে ভুবনবাবুর গলা ভেসে এলো, স্নিগ্ধা মা, কোথায় তুমি? খিদে পেয়েছে, খেতে দাও। স্নিগ্ধা আঁতকে উঠল। কাকু যদি এই দৃশ্য দেখে ফেলেন, বাড়ির সবাই জেনে যাবে। ভয় আর আতঙ্কে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তন্ময় ফিসফিস করে নিচু স্বরে বলল, তুমি এক্ষুনি ঘরে যাও, আমি দেখছি এর কি করা যায়। যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করো। বাড়ির অন্য কেউ যেন বুঝতে না পারে, আর আমার কথা জিজ্ঞাসা করলে বলবে আমি এখনো বাড়ি ফিরিনি। স্নিগ্ধা দাঁড়ালো। নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে ধীরে ধীরে ভেতরের ঘরের দিকে চলে গেল। হরিপদ কাঁপা গলায় তন্ময়কে বলল, প্যাকেটটা আমায় হাতে দাও বড় খোকা, আমি জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসি। তন্ময় সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না, তোমায় যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। হরিপদ জেদ করে বলল, আমি তোমার সঙ্গে যাব, তোমার একটু ভয় বেশি। তন্ময় শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, আমার কাছে মাদুলি আছে, আমার কিচ্ছু হবে না, তুমি ভেতরে যাও। আর কোনো কথা না বাড়িয়ে তন্ময় প্যাকেটটা শক্ত করে ধরে দ্রুত বারান্দা থেকে নেমে সামনের গেটের দিকে যাচ্ছে। হরিপদ বারান্দার গেটের সামনে দাঁড়িয়ে রইল। চোখ দুটো আটকে থাকলো পথের দিকে। তন্ময় প্যাকেট হাতে সামনের গেট পেরিয়ে বেরিয়ে গেল। হরিপদ দুহাত জোর করে ফিসফিস করে মা কালীর নাম নিতে লাগল, যেন তার বড় খোকার কোনো ক্ষতি না হয়। তন্ময় দ্রুত পা চালাচ্ছে। সে ভাবল একটু দূরে গিয়ে প্যাকেটটা ফেলে আসবে, নইলে সকালে যদি প্যাকেটটা এখানেই পড়ে থাকে সবাই তাদেরই সন্দেহ করবে। হঠাৎ রাস্তার আলো নিভে গেল। চারপাশে অন্ধকার। তন্ময়ের বুকের ভেতর কেঁপে উঠল। সে তড়ি ঘড়ি পকেট থেকে মোবাইল বের করল, কিন্তু স্ক্রিনটা জ্বলল না। সে অনুভব করল তার হাতের তালু দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যাচ্ছে। মোবাইলটা যেন বরফের চেয়েও শীতল। আরও একবার চেষ্টা করল, না, এবারও জ্বলল না। মোবাইলটা যেন মরে গেছে। ভয়ে সে মোবাইলটা পকেটে ঢুকিয়ে আবার হাঁটা শুরু করল। রাস্তার একপাশে গাছপালা আর জঙ্গলে ভরা ঝোপঝাড়। ঝিঝি পোকার একটানা শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ খসখস পাশের জঙ্গল থেকে শব্দ এলো। তন্ময়ের হাঁটা আরও দ্রুত হয়ে গেল। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, খসখস শব্দটাও তার সঙ্গে সঙ্গে এগোচ্ছে। তার বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। সে থমকে দাঁড়ালো। খসখস শব্দটাও থামল। মনে হলো কেউ যেন ঝোপের ভেতর দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে তন্ময় ঘাড় ঘুরিয়ে জঙ্গলের দিকে তাকালো। কিছুই নেই। নিজেকে বোঝালো, আমার কাছে তো মাদুলি আছে, ভয় কিসের। আবার হাঁটা শুরু করলো। হঠাৎ প্যাকেটটার ভেতর থেকে ঠক ঠক কিছু একটা নড়ে উঠল। তন্ময়ের বুকের ভেতর ধক করে উঠল। সে স্তব্ধ হয়ে গেল। প্যাকেটটা তো নিথর থাকার কথা, কিন্তু আবার ঠক ঠক, এবার আরও জোরে। তার হাত কাঁপতে লাগলো। আঙুলগুলো অবশ হয়ে আসছে। অন্য হাত দিয়ে মাদুলিটা শক্ত করে চেপে ধরল। ফিসফিস করে জপতে লাগলো,
মা কালী, মা কালী। হঠাৎ প্যাকেটটা ভেতর থেকে এমনভাবে ফুলে উঠল যেন ভেতরের জিনিসটা নিজের আকার বদলাচ্ছে। তন্ময় চিৎকার করে প্যাকেটটা ছুঁড়ে ফেলল জঙ্গলের দিকে। ঠিক তখনই বাতাস চিরে একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো। প্যাকেটটা মাটিতে পড়ার আগেই ওটার মুখটা কেউ যেন অদৃশ্য হাত দিয়ে চিরে ফেলল। ঠিক সেই মুহূর্তে গাছপালার ফাঁক গলে চাঁদের আলো জঙ্গলের ভেতরে পড়ল। সেই আলোতেই তন্ময় যা দেখল তা কোনো মানুষের কল্পনাকেও হার মানায়। সেই আলাদা হয়ে যাওয়া মুন্ডুটা মাটির ওপর পড়েই ঘুরে গেল। ওটার চোখের মনি নেই, কেবল দুটো কয়লার মতো কালো গর্ত তন্ময়ের দিকে স্থির হয়ে আছে। আর সেই বীভৎস দেহটা, যার পেট থেকে নাড়ি ভুঁড়িগুলো সাপের মতো ঝুলছে, সেটা হাড় মরমর করে দাঁড়িয়ে রইল। কাটা মুন্ডুটা ঘাসের ওপর দিয়ে গড়াতে গড়াতে এবার অবিশ্বাস্য গতিতে তন্ময়ের দিকে ছুটে আসতে লাগলো। প্রতিবার গড়ানোর সঙ্গে সঙ্গে ছটা ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ছে চারিদিকে। তন্ময়ের বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন আতঙ্কে ফেটে যাবে। মুন্ডুটা আর দূরে নেই, আরও কাছে, আরও কাছে। এক মুহূর্তেই এসে পৌঁছল তন্ময়ের জুতোর একদম সামনে। তন্ময় আর এক সেকেন্ডও দাঁড়ালো না, চিৎকার করে পিছনে ফিরে দৌড় দিল। দৌড়তে দৌড়তে তার মনে হচ্ছে পিছন থেকে সেই মাথাহীন দেহটা তার লম্বা নাড়ি ভুঁড়িগুলো বাড়িয়ে এই মুহূর্তেই তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে। অন্ধকারের ভেতর সে শুধু শুনতে পাচ্ছে তার ঠিক কানের পাশ দিয়ে ভেসে আসছে একটা বাচ্চার চাপা খিলখিল হাসি, তার সঙ্গে মাংস চিবোনোর বিকট শব্দ। তন্ময়ের মাথার ভেতর সব কিছু ঘুরছে, পা দুটো কাঁপছে, তবু সে দৌড়চ্ছে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নিচ্ছে। সে বাড়ির সামনের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ল। দেখল আলো জ্বলছে। হরিপদ তন্ময়ের মুখের দিকে তাকিয়েই বুঝে গেল ভয়ঙ্কর কিছু ঘটেছে। তন্ময়ের মুখ ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। হরিপদ তাকে ধরে নিয়ে বারান্দার একটি চেয়ারে বসালো। তন্ময় শুধু কাঁপছে, কথা বেরোচ্ছে না। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। চোখে এখনো ভাসছে ঘাসের ওপর গড়িয়ে আসা সেই কাটা মাথাটা, ফাঁকা চোখ, রক্তে ভেজা মুখ। ওদিকে খাওয়ার ঘরে সুরেনবাবু আর ভুবনবাবু খেতে বসেছেন। স্নিগ্ধা চুপচাপ তাদের খাবার পরিবেশন করছে। সুরেনবাবু আর ভুবনবাবুর সামনে স্বাভাবিক থাকার অভিনয় করতে গিয়ে তার দম বন্ধ হয়ে আসছে। মুখে নির্লিপ্ত ভাব ধরে রাখলেও মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। তার মন পড়ে রয়েছে বাইরে। ওই নবজাত বাচ্চাটাকে নিয়ে তন্ময় আর হরিকাকা কী করল? ওটা কি সত্যিই কারোর বাচ্চা, নাকি ভয় দেখানোর জন্য কোনো অশরীরী আত্মার চাল? তন্ময় আর হরিকাকা ভেতরে আসছে না কেন? মনের ভেতর একের পর এক প্রশ্ন অশুভ আশঙ্কার মতো ঘুরপাক খাচ্ছে। সে থালায় রুটি নামাতে নামাতে জিজ্ঞাসা করল, তোমাদের আর কিছু লাগবে? সুরেনবাবু আর ভুবনবাবু দুজনেই না সূচক মাথা নাড়লেন। ভুবনবাবু বললেন, তন্ময়কে একবার কল করে দেখো তো, এত দেরি করছে কেন? স্নিগ্ধা বলল, ঠিক আছে, আমি একটু আসছি। সে তাড়াতাড়ি বারান্দায় এসে দেখল তন্ময় চেয়ারে বসে আছে, মাথা নিচু, তার শরীর কাঁপছে। হরিপদ পাশে দাঁড়িয়ে, মুখে গভীর উদ্বেগ। স্নিগ্ধা তন্ময়ের কাছে গিয়ে তার কাঁধ স্পর্শ করে চাপা গলায় বলল, তন্ময়, কি হয়েছে? প্যাকেটটার কি করেছ? তন্ময় ধীরে মাথা তুলল, ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। এক মুহূর্ত পর থেমে থেমে কাঁপা গলায় তন্ময় পুরো ঘটনাটা বলে ফেলল। কথা শেষ হতেই বারান্দার বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে গেল।
হরিপদর মুখ সাদা হয়ে গেল। আতঙ্কে স্নিগ্ধার বুক কেঁপে উঠল। ঠিক তখনই হলঘরের দিক থেকে খটখট খুব ধীরে পায়ের শব্দ ভেসে এলো। তিনজনেই একসাথে ঘাড় ঘুরিয়ে তাকালো। হলঘরের দরজা দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে মিষ্টি। তার বুকে শক্ত করে চেপে ধরা সেই কাপড়ের পুতুলটা। এক পা, তারপর আরেক পা। সে বারান্দায় পা রেখে তাদের দিকে এগিয়ে আসছে। মিষ্টির চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়। চাহনিতে যেন কোনো শিশুসুলভ কোমলতা নেই, শুধু একরাশ রাগ আর অচেনা শূন্যতা। মিষ্টির দিকে তাকিয়ে স্নিগ্ধা, তন্ময় আর হরিপদর শরীর দিয়ে একসাথে ঠান্ডা স্রোত বয়ে গেল। তারা হতবাক হয়ে গেল তাকে দেখে। বারান্দায় এখন শুধু ভয়ের নিঃশ্বাসের শব্দ। মিষ্টি ধীরে ধীরে আরও এগিয়ে এসে স্নিগ্ধার সামনে দাঁড়ালো। তার বুকে শক্ত করে চেপে ধরা সেই কাপড়ের পুতুলটার দিকে তন্ময়, স্নিগ্ধা আর হরিপদর চোখ আটকে গেল। মিষ্টির ঠোঁট সামান্য নড়ল, কোনো শব্দ বেরোলো না, কিন্তু সে হাত তুলে স্নিগ্ধার দিকে ইশারা করল। আর সেই ইশারার অর্থ তারা স্পষ্ট বুঝতে পারল। আমাকে না বলে কোথায় গিয়েছিলে? আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। ঠিক তখনই তারা লক্ষ্য করল মিষ্টির চোখ দুটো আর আগের মতো ভয়ঙ্কর নয়। চাহনিতে আবার শিশুসুলভ চেনাভাব ফিরে এসেছে। মিষ্টির বিপদের কথা মনে পড়তেই স্নিগ্ধার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ঝাঁপিয়ে পড়ে মিষ্টিকে বুকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলল, মা, মা, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। স্নিগ্ধার চোখ দিয়ে টপ টপ করে জল ঝরতে লাগলো। তন্ময় ধীরে স্নিগ্ধার পিঠে হাত রাখল। হরিপদ কিছু বলল না, শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই শ্রেয়া এসে বলল, বারান্দায় তোমরা কি করছো? খেতে চলো। হঠাৎ যেন সবাই বাস্তব দুনিয়ায় ফিরে এলো। স্নিগ্ধা চোখের জল মুছে মিষ্টির হাত শক্ত করে ধরল। মিষ্টি নির্বিকার মুখে তার সঙ্গে হাঁটতে লাগলো। তারা ধীরে ধীরে খাওয়ার ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু স্নিগ্ধার বুকের ভেতর অজানা একটা ভয় এখনো কাঁপছে। মিষ্টি কি সত্যিই স্বাভাবিক, নাকি এই শান্ত ভাবটাই আরও বড় কোনো অশুভের পূর্বাভাস? খাওয়ার ঘরে গিয়ে তারা দেখল সুরেনবাবু আর ভুবনবাবুর খাওয়া প্রায় শেষ। সুরেনবাবু হাত ধুয়ে দাঁড়িয়ে আছেন, ভুবনবাবু বেসিনে হাত ধুচ্ছেন, আর প্রতিমা দেবী চেয়ারে বসে তাদের সঙ্গে কথা বলছেন। স্নিগ্ধাদের দেখে ভুবনবাবু বললেন, তোমরা খেয়ে নাও, আমরা ঘরে যাচ্ছি। এই বলে দুই ভাই খাওয়ার ঘর থেকে বেরিয়ে গেলেন। বাকিরা চুপচাপ খেতে বসল। তন্ময়, স্নিগ্ধা আর হরিপদ কারোর গলাতেই যেন খাবার নামছে না। হাত নড়ছে, কিন্তু মন খাবারে নেই। প্রতিমা দেবী স্নিগ্ধার মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার কি শরীর খারাপ মা? মুখটা খুব ক্লান্ত লাগছে। তন্ময় আর হরিপদ একে অপরের দিকে তাকালো। স্নিগ্ধা হালকা মাথা নেড়ে বলল, না, আমি ঠিক আছি। প্রতিমা দেবী মৃদু স্বরে বললেন, মুখ দেখে বুঝতে পারছি তুমি খুব চিন্তায় আছো মা। এই বাড়িটা অনেক কিছু দেখেছে, অনেক কষ্ট, অনেক অশুভ স্মৃতি জমে আছে এখানে, তাই ভয় পাওয়াটাও অস্বাভাবিক নয়। একটু থেমে তিনি যোগ করলেন, তুমি নিজে যে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে সত্য সামনে এনেছিলে, এতগুলো আত্মাকে মুক্ত করেছিলে, সেটাই সবচেয়ে বড় কথা। পুরনো স্মৃতি বুকে চেপে না রেখে সামনে এগিয়ে যাওয়াই তো জীবন। দুঃখ মনে পড়বে, কিন্তু সেগুলো আঁকড়ে থাকলে শরীর আর মন দুটোই ভেঙে পড়বে। তারপর স্নিগ্ধার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, ভগবান ভরসা মা, বাকিটা তিনিই দেখবেন। স্নিগ্ধা কিছু বলল না। তন্ময় নিচু স্বরে বলল, সবটা খেয়ে নাও। খাওয়া শেষ হলে প্রতিমা দেবী মিষ্টিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন।
শ্রেয়াও দোতলায় নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর স্নিগ্ধা চাপা স্বরে বলল, আমি ভাবছি মিষ্টিকে আমাদের কাছেই নিয়ে শোবো। হরিপদ সঙ্গে সঙ্গে বলে উঠল, না মা, এ কাজ করো না। স্নিগ্ধা বলল, ভয় পেও না হরি কাকা, আমাদের কাছে মাদুলি আছে, আমাদের কিছু হবে না। কিন্তু মাসিমার কাছে থাকলে যদি পুতুলটা ওনার কোনো ক্ষতি করে দেয়। তন্ময় কিছুক্ষণ চুপ করে রইল। সে বুঝতে পারছে না কি বলবে। হঠাৎ স্নিগ্ধা বলল, আচ্ছা, আমার কোমরের মাদুলিটা যদি মিষ্টির কোমরে বেঁধে দিই? সঙ্গে সঙ্গে তন্ময় আর হরিপদ একসাথে বলে উঠল, একদম না। স্নিগ্ধার চোখ ভিজে উঠল। ওইটুকু মেয়ে কত কষ্ট পেয়েছে, আবার যদি পুতুলটার ভেতর ওই দুষ্টু আত্মা ওকে কষ্ট দেয়, ওর কোনো ক্ষতি করে। সে কথা বলতে বলতে কেঁদে ফেলল। তন্ময় বলল, তার চেয়ে বরং আমার মাদুলিটা ওকে খুলে দিই। স্নিগ্ধা মাথা নাড়ল। না, আগে শুধু আমাকেই অস্বাভাবিক জিনিসগুলো দেখাতো, এখন তুমি আর হরিকাকা দুজনেই দেখতে পাচ্ছ। তুমি কখনো মাদুলিটা খুলো না। তন্ময় বলল, ঠিক আছে, আপাতত তোমারটাও খুলো না, আগে ভেবে দেখি কি করা যায়। তন্ময় হাত ধুয়ে কুকুরটাকে খাওয়াতে গেল। স্নিগ্ধা থালা বাসন একপাশে গুছিয়ে খাওয়ার ঘর থেকে বেরিয়ে এলো। হল ঘরে দেখল মিষ্টি প্রতিমা দেবীর পাশে বসে পুতুলটা নিয়ে খেলছে। স্নিগ্ধাকে দেখেই মিষ্টি বলল, আমি তোমার কাছে শোবো মা। প্রতিমা দেবী বললেন, না, আমার কাছে শুবি। স্নিগ্ধা মৃদুস্বরে বলল, আমার কাছেই ঘুমাবে, চলো। এই বলে সে মিষ্টিকে নিয়ে দোতলায় উঠল। শ্রেয়ার ঘরের দিকে তাকালো, দরজা বন্ধ। তারা নিজেদের ঘরে ঢুকল। তন্ময়ও ঘরে এলো। স্নিগ্ধা মিষ্টিকে খাটে উঠিয়ে বলল, পুতুলটা আমাকে দাও মা। মিষ্টি না সূচক মাথা নাড়ল। তন্ময় একটু কড়া স্বরে বলল, পুতুলটা দিয়ে দাও, না হলে তোমাকে তোমার মায়ের কাছে শুতে দেবো না। মিষ্টি পুতুলটা বুকের সাথে আঁকড়ে ধরে মুখ কালো করে চুপ করে বসে রইল। স্নিগ্ধা বলল, ঠিক আছে মা, পুতুলটা নিয়েই শো। সে মিষ্টিকে পাশে শুইয়ে দিল। স্নিগ্ধা মাঝখানে, এক পাশে মিষ্টি, অন্য পাশে তন্ময়। তন্ময়ের বুকের ভেতর অজানা একটা আতঙ্ক কাঁপছে। ওই পুতুলটা যদি স্নিগ্ধা বা মিষ্টির কোনো ক্ষতি করে দেয়। আলো জ্বালিয়েই তারা শুয়ে পড়ল। পুতুলটা আপাতত স্বাভাবিকভাবেই পড়ে আছে, কিন্তু স্নিগ্ধার চোখের সামনে ভেসে উঠল দুপুরের সেই ঘটনা। এই পুতুলটাকেই তো সে জঙ্গলে ছুঁড়ে ফেলে এসেছিল, তবু সেটা ফিরে এসেছিল। ঝোপের ভেতর দাঁড়িয়ে থাকা পুতুলটার সেই পৈশাচিক হাসি মনে পড়তেই স্নিগ্ধার বুক কেঁপে উঠল। তন্ময় স্নিগ্ধাকে পিছন থেকে শক্ত করে জাপটে ধরে শুয়ে আছে, আর স্নিগ্ধার মুখ মিষ্টি আর তার গায়ের ওপর থাকা পুতুলটার দিকে। একটু পরেই মিষ্টি ঘুমিয়ে পড়ল, কিন্তু স্নিগ্ধা আর তন্ময় দুজনেরই চোখে ঘুম নেই। তন্ময় স্নিগ্ধার কানে ফিসফিস করে বলল, পুতুলটা ফেলে দিয়ে আসবো কি? স্নিগ্ধা ক্ষীণ স্বরে বলল, লাভ হবে না, দুপুরের মতো আবার ফিরে আসবে। কিছুক্ষণ পরে ক্লান্ত চোখ, অবসন্ন শরীর আর সঙ্গ দিল না। একসময় দুজনেই ঘুমিয়ে পড়ল। গভীর রাতে হঠাৎ তন্ময়ের ঘুম ভেঙে গেল। বুকের ভেতর অকারণ ধুকপুক। পাশ ফিরে দেখল স্নিগ্ধা আর মিষ্টি গভীর ঘুমে। পুতুলটাও স্বাভাবিক আছে। তন্ময়ের মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো একটা কথাই, অমাবস্যা আসতে এখনও দেরি আছে। এর মধ্যেই যদি কোনো বড় সর্বনাশ ঘটে যায়। তার পল্লবীর কথা মনে পড়ল, যেভাবে একদিন সে তাদের জন্য মাদুলি এনে দিয়েছিল, ঠিক তেমনই শক্তিশালী কোনো তান্ত্রিককে খুঁজে বের করতেই হবে, যার কাছে এমন মাদুলি পাওয়া যাবে। সকাল হলেই সে খোঁজ করবে ঠিক করল। শুতে আর ভালো লাগছে না তার। সে উঠে বারান্দায় গেল। ঠিক তখনই বাড়ির সামনের আলো নিভে গেল। তন্ময় চমকে উঠল। ঘরের ভেতর তাকিয়ে দেখল ভেতরের আলো নিভে গেছে। চারিদিক ডুবে গেল ঘন অন্ধকারে। নিচতলা থেকে ভেসে এলো ধাতব শব্দ, গেটের তালা খোলার মতো শব্দ। তার বুকের ভেতর কেঁপে উঠল।
গত রাতে স্নিগ্ধা বলেছিল শ্রেয়াকে বাইরে বেরোতে দেখেছে। তাহলে কি আজও? তন্ময় দ্রুত শ্রেয়ার ঘরের দরজার কাছে গিয়ে দেখল দরজা খোলা। মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। অন্ধকার সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামল সে। বারান্দায় এসে যা দেখল তাতে শ্বাস আটকে গেল। শ্রেয়া নিঃশব্দে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তন্ময়ের বুক ধরফর করতে লাগলো। সে দৌড়ে গিয়ে ফিসফিস করে বলল, শ্রেয়া, এত রাতে কোথায় যাচ্ছ বোন? শ্রেয়া ঘুরে তাকালো। চোখ দুটো অস্বাভাবিকভাবে ফাঁকা, নির্বিকার, মানুষের চোখ নয় যেন। এক মুহূর্ত তাকিয়ে সে আবার সামনে ফিরে হাঁটতে লাগলো। মনে হলো কেউ অদৃশ্য সুতোয় তাকে টেনে নিয়ে যাচ্ছে। তন্ময়ের মাথায় বজ্রাঘাতের মতো পড়ল তান্ত্রিকের কথা। শ্রেয়ার ভেতরে আংশিকভাবে আত্মা ঢুকেছে। তন্ময় ভয় পাচ্ছে, তবু পিছিয়ে আসতে পারছে না। এখন স্নিগ্ধাকে ডাকলে শ্রেয়া চোখের আড়াল হয়ে যাবে। কাঁপা হাতে সে কোমরের মাদুলিটায় হাত রাখল। মনে একটু জোর পেল। চুপচাপ তার পিছনে পিছনে এগোতে লাগলো। শ্রেয়া বাড়ির সামনের গেট খুলে বাইরে বেরিয়ে গেল। তারপর সরাসরি জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। তন্ময়ও পিছন পিছন জঙ্গলে ঢুকল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শ্রেয়া যেন হাওয়ায় মিলিয়ে গেল। চারদিকে শুধু ঘন অন্ধকার। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে অদ্ভুত অচেনা শব্দ ভেসে আসছে। কখনো পাতা মচমচ, কখনো ফিসফিসের মতো কিছু একটা। কাছেই একটা শেয়াল ডেকে উঠল। তন্ময়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। হঠাৎ তার মনে পড়ে গেল সেই গলাকাটা সদ্যজাত শিশুর কথা। ভয় মুহূর্তে তাকে গ্রাস করল। আর এক পাও এগোলো না সে। হঠাৎ মনে হলো অন্ধকারের ভেতর কেউ তাকে দেখছে, কেউ অপেক্ষা করছে। তন্ময় ঘুরে দাঁড়ালো, দৌড়ে ফিরে এলো বাড়ির দিকে। সামনের গেট পেরিয়ে বারান্দায় সিঁড়ির সামনে এলো। তার দম ফেটে যাওয়ার উপক্রম। ঠিক সেই সময় তার চোখ গেল সিঁড়ির দিকে। তার রক্ত হিম হয়ে গেল। অন্ধকারের ভেতর থেকে ধীর পায়ে নেমে আসছে সেই কুকুরটা। অথচ কয়েক ঘন্টা আগেই সে যন্ত্রণায় কুঁই করছিল। প্রায় সারা শরীরে, পায়ে ব্যান্ডেজ, কিন্তু এখন তার হাঁটার ভঙ্গিতে কোনো জড়তা নেই, বরং অদ্ভুত এক ক্ষিপ্রতা। কুকুরটার চোখ দুটো অন্ধকারে টকটকে লাল আভার মতো জ্বলছে। তন্ময়ের পাশ দিয়ে যাওয়ার সময় সে একবার থামল। তারপর দাঁত মুখ খিচিয়ে এমন এক আদিম হিংস্রতার গর্জন করল যা কোনো সাধারণ কুকুরের ডাক হতে পারে না। ঠিক যেন কোনো ক্ষুধার্ত নেকড়ে। পরক্ষণেই সে তীরের মতো দৌড়ে গেটের বাইরে চলে গেল। তন্ময় বিস্ময়ে আর আতঙ্কে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। যার উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, সে এভাবে অবিশ্বাস্য গতিতে দৌড়ল কী করে? তবে কি এই অবলা প্রাণীর শরীরেও অন্য কেউ তার আস্তানা গড়েছে? ঠিক তখনই পিছন থেকে ভয়ার্ত কণ্ঠ ভেসে এলো। কি দেখছো বড় খোকা? তন্ময় চমকে উঠে পিছনে ফিরল। হরিপদ দাঁড়িয়ে, হাত কাঁপছে, মুখ ফ্যাকাশে। এত রাতে বাইরে কেন গিয়েছিলে? আবার কিছু হলো নাকি? তন্ময় চুপ করে রইল। হরিপদ এগিয়ে এসে ফিসফিস করে বলল, খুলে বলো, বুকটা কাঁপছে আমার। তন্ময় কাঁপা গলায় বলল, শ্রেয়া বেরিয়ে গেছে হরিকাকা, জঙ্গলের ভেতর ঢুকলো, তারপর হঠাৎ উধাও হয়ে গেল। আর এইমাত্র কুকুরটাও দৌড়ে বেরিয়ে গেল, ব্যান্ডেজ বাঁধা অবস্থায়। হরিপদর চোখ বড় হয়ে গেল। সে কি? এই বলে সে টর্চের সুইচ টিপল। একবার, দুবার, তিনবার, কিন্তু আলো জ্বলল না। তন্ময় নিচু স্বরে বলল, ও আর জ্বলবে না। আমি যাচ্ছি স্নিগ্ধাকে ডাকতে, তুমি ভেতরে ঢোকো। এই বলে তন্ময় আর এক মুহূর্ত দেরি করল না। তাড়াতাড়ি ভেতর ঢুকে সিঁড়ির কাছে গেল। তন্ময়ের অন্ধকারের ভেতর দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। প্রতিটা ধাপে যেন বুকের ভেতরটা দপদপ করে উঠছে। উপরে উঠে সে ঘরে ঢুকল। জানালাটা খোলা। চাঁদের ম্লান আলোয় ঘরের ভেতরটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে।
সে দেখল মিষ্টি স্নিগ্ধার কোমরের কাছে ঝুঁকে কিছু একটা করছে। তন্ময়ের শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সে দৌড়ে কাছে গিয়ে চাপা গলায় বলল, মিষ্টি, কি করছো? মিষ্টি দ্রুত মাথা তুলে তাকালো। তার চোখে অদ্ভুত রাগ। এক মুহূর্ত তাকিয়ে থেকে সে দ্রুত সরে বসল। তন্ময় ভয়ে কেঁপে উঠল। ঠিক তখনই স্নিগ্ধার ঘুম ভেঙে গেল। সে তাকেই ধর্মর করে উঠে বসল। কি হয়েছে তন্ময়? উদ্বিগ্ন গলায় বলল সে। স্নিগ্ধা পাশে তাকিয়ে দেখল মিষ্টি বসে আছে। মিষ্টির পাশে থাকা সেই পুতুলটা টেনে নিয়ে সে বুকে জড়িয়ে ধরল। স্নিগ্ধা বলল, লাইটটা জ্বালো। তন্ময় গলা শুকিয়ে থাকা অবস্থাতেই বলল, কারেন্ট নেই, তাছাড়া আলো জ্বলবে না। স্নিগ্ধা খাটের এক পাশে রাখা টর্চটা তুলে সুইচ টিপল। টর্চ জ্বলে উঠল। সে অবাক হয়ে বলল, এই তো জ্বলছে। তারপর টিউবলাইটের সুইচ টিপল। সুইচ টেপাই আছে, কিন্তু আলো জ্বলল না। স্নিগ্ধা মিষ্টির দিকে তাকিয়ে দেখল স্বাভাবিক আছে সে। তন্ময় ভয়ার্ত কণ্ঠে বলল, শ্রেয়া বেরিয়ে গেছে, জঙ্গলের ভেতর ঢুকেছে। স্নিগ্ধা আতঙ্কে উঠে দাঁড়ালো। সে কি, তুমি ওকে আটকাওনি? মিষ্টিকে দেখো। এই বলে সে টর্চ হাতে খাট থেকে নামল। তন্ময়ের সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলল। না, তুমি যাবে না। আগে যখন এই বাড়িতে ভৌতিক সমস্যা হয়েছিল, তখন তুমি সেই রহস্য উদ্ধার করতে রাতে বাইরে যেতে। তখন পরিস্থিতি আলাদা ছিল, কিন্তু এখন তুমি প্রেগনেন্ট। এই অবস্থায় এত রাতে বাইরে যাওয়া ঠিক না। স্নিগ্ধা হাত ছাড়িয়ে বলল, শ্রেয়ার বিপদে আছে জেনেও নিজের কথা ভেবে চুপ করে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এত রাতে কোথায় গেল আমাকে জানতে হবে। তুমি মিষ্টির কাছে থাকো। তার কণ্ঠে দৃঢ়তা। এই বলে স্নিগ্ধা ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোলো। তন্ময় পিছন থেকে বলল, স্নিগ্ধা, দাঁড়াও প্লিজ। কিন্তু স্নিগ্ধা থামল না। সিঁড়ি বেয়ে নেমে এলো বারান্দায়। ঠিক তখনই হরিপদ ঘর থেকে দৌড়ে এসে বলল, যেও না মা, যেও না, কিছু একটা খুব খারাপ হতে চলেছে। স্নিগ্ধা হরিপদর দিকে তাকিয়ে বলল, আমি না গেলে পরে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না হরিকাকা। এই কথা বলেই সে অন্ধকারের দিকে এগিয়ে গেল। স্নিগ্ধার সামনের গেটের সামনে সে দাঁড়ালো। কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। শ্রেয়ার বিপদের আশঙ্কায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। সে টর্চের সুইচ টিপল, কিন্তু আলো জ্বলল না। তার মনে হলো আশেপাশে কোনো অশরীরী আত্মা আছে, যার জন্য আলো জ্বলছে না। নইলে ঘরে তো আলো জ্বলছিল। সে ভাবল, শ্রেয়া এখন কোথায়, কি করছে? তার চোখ রাস্তার দিকে গেল। ঝাপসা অন্ধকারের ভেতর দিয়ে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। চোখ সজোরে মেলে তাকাতেই স্নিগ্ধার বুকের ভেতর ধক করে উঠল। শ্রেয়া রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। স্নিগ্ধা দৌড়ে তার সামনে পৌঁছে কাঁপা গলায় বলল, কোথায় গিয়েছিলি বোন? শ্রেয়া কোনো উত্তর দিল না, চোখও তুলল না। দৃষ্টি স্থির, শূন্য, যেন চারপাশের কোনো কিছু দেখছে না। স্নিগ্ধার গলা শুকিয়ে এলো। ভয় আর উদ্বেগে তার বুক ধকধক করছে। সে বুঝতে পারল শ্রেয়া নিজের মধ্যে নেই। তার শরীরে কোনো অদৃশ্য শক্তি ভর করেছে। স্নিগ্ধা সাহস সঞ্চয় করে বলল, কে তুমি? শ্রেয়ার শরীরে ভর করেছ কেন? কি চাও? হঠাৎ শ্রেয়া থেমে গেল। চারপাশ নিঃশব্দ। ধীরে ধীরে তার মাথা ঘুরল। চোখ সরাসরি স্নিগ্ধার দিকে। তার শরীরটা অদ্ভুতভাবে কাঁপতে শুরু করল। অন্ধকারে দেখা গেল শ্রেয়ার চোখের মণি দুটো অস্বাভাবিকভাবে উপরের দিকে উঠে গেছে। শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে। পরের মুহূর্তেই সে নিজের মাথায় নিজের নখ বসিয়ে দিল। চামড়া ফেটে রক্ত ঝরতে শুরু করলো কপাল বেয়ে। স্নিগ্ধা চিৎকার করে উঠল, শ্রেয়া থাম! কিন্তু শ্রেয়া থামল না। হঠাৎ দু হাত নিয়ে নিজের গলায় চেপে ধরল জোরে জোরে। শরীর অস্বাভাবিকভাবে বাঁকতে লাগলো। হাড় মচমচ শব্দ করছে। মনে হচ্ছে কেউ অদৃশ্যভাবে তাকে ভেঙে মুচড়ে দিচ্ছে। স্নিগ্ধা তাকে ধরতে গেল, কিন্তু শ্রেয়া হঠাৎ দ্রুত বারান্দার দিকে ছুটে গেল। হরিপদ দাঁড়িয়ে রয়েছে বারান্দায়। সে শ্রেয়াকে দেখে দ্রুত সরে গেল। ঠিক তখন
তন্ময় মিষ্টিকে কোলে নিয়ে নিচে নেমে বারান্দায় এলো, কিন্তু শ্রেয়া তাদের পাশ কাটিয়ে দোতলায় উঠে গেল। কুকুরটাও হঠাৎ দৌড়ে এসে ঘরে ঢুকে গেল। তন্ময়, হরিপদ আর স্নিগ্ধা হতবাক। সবই একসাথে ঘটছে, সময়ের ছন্দ ভেঙে যাচ্ছে। হঠাৎ কারেন্ট এলো, বাইরের আর ঘরের আলো জ্বলে উঠল। মিষ্টি চুপচাপ স্নিগ্ধার কাছে এগিয়ে গেল, তারপর ইশারায় তাকে ওপরে যেতে বলল। মিষ্টি স্নিগ্ধার হাত ধরে ঘরে ঢুকল। এই মুহূর্তে চারপাশ নিস্তব্ধ, শুধু ভয় আর উত্তেজনার এক অদৃশ্য ছায়া বাতাসে ভেসে বেড়াচ্ছে। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 3-এর 13 থেকে 15 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।